অলৌকিক পাথর আছে আগে থেকে, এই জন্য এই গার নাম পাথর পূজা। এমন এক পাথর আছে যে পাথর কেউ স্পর্শ করতে পারে না। আরও উঁচা ছিল। হ্যাঁ, ভারত দেখা যাচ্ছিল এখান থেকে। ওর উত্তরে রাজবাড়ি নামে একটা জায়গা আছে, ওখানে বলে আগের রাজার বাড়ি ছিল, এটা আমরা শুনেছি। চলাচল করতে যে পাথরটা, ওখানে ছিল ওই পাথরটা, এখন অবশ্যই খুঁজে পাওয়া যায়। একটি গ্রাম, এবং সেই গ্রামকে ঘিরে আছে হাজারো রহস্য। হাজারো রহস্যের মায়াজালে লুকিয়ে আছে অবাক করা কিছু সত্য। সেই সত্যকে ইচ্ছা করেই যেন আড়াল করে রাখার শত চেষ্টা। সেই সত্যকে জানতে হলে আমাদের ফিরে যেতে হবে কয়েকশো বছর আগে। 625 খ্রিস্টাব্দ মারা গেলেন গুপ্ত সাম্রাজ্য পরবর্তী প্রথম বাঙালি রাজা শশাঙ্ক। তার মৃত্যুর সাথে সাথেই বাংলা তথা ভারতবর্ষের ইতিহাস এক নতুন দিকে মোড় নেয়। দক্ষ নেতৃত্বের অভাবে সৃষ্টি হয় এক বিশৃঙ্খল রাজনৈতিক পরিবেশের, যেখানে কোনো একক শক্তিশালী নেতৃত্ব ছিল না। সম্পূর্ণ বাংলা তখন ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে যায়। তুলনামূলক শক্তিশালী ছোট রাজ্যগুলো পার্শ্ববর্তী অধিক ছোট রাজ্যগুলোকে আক্রমণ করা একটা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ায়। ইতিহাসবিদরা এই রাজনৈতিক পরিবেশকে নাম দিয়েছেন মাৎস্যন্যায়। একটি পুকুরে বড় মাছ কর্তৃক ছোট মাছের আক্রান্ত হওয়ার ঘটনাকেই মূলত মাৎস্যন্যায় বলা হয়। এই অস্থিতিশীল পরিবেশ থেকে রক্ষা পেতে বাংলার সকল নৃপতিগণ একসাথে মিলিত হয়ে তাদের একজন নেতা নির্বাচন করলেন। নেতা হিসেবে দায়িত্ব নিলেন গোপাল নামক এক ব্যক্তি। গোপাল এতটাই দক্ষ এবং রাজনৈতিকভাবে বুদ্ধিমান ছিলেন যে অল্প কিছুদিনের মধ্যেই একটি সাম্রাজ্যের গোড়াপত্তন করলেন, যা আমরা পাল সাম্রাজ্য নামে চিনি। তবে গোপালের মৃত্যুর পর তার ছেলে ধর্মপালই মূলত এই সাম্রাজ্যকে বিস্তৃত শক্তিশালী পাল সাম্রাজ্যে পরিণত করেন। প্রাথমিকভাবে পাল সাম্রাজ্যের রাজধানী ছিল গৌড়, এবং তা পরবর্তীতে পরিবর্তন করে নেওয়া হয় পটলিপুত্রে। পাল রাজারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। মুঙ্গের তাম্রশাসন অনুযায়ী আমরা জানতে পারি যে পাল রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী হয়েও অন্য ধর্মের প্রতি খুব একটা বিদ্বেষী ছিলেন না। তবে একথা সত্য যে পালদের আমলেই বৌদ্ধ ধর্ম বেশ বিস্তৃতি পায়। পাহাড়পুরের সোমপুর বিহার সহ বিভিন্ন বিখ্যাত বিহারগুলো মূলত পালদের আমলেই সৃষ্টি হয়। এই সব বিহারে তখনকার সময়ে দেশ বিদেশ থেকে অনেক শিক্ষার্থী পড়াশোনা করতে আসতেন। পাল রাজারা যে ধর্মবিদ্বেষী ছিলেন না, এর প্রমাণ আমরা আরও এক জায়গায় পাই। হিউয়েন সাং বাংলাদেশে এসে তিনি যেমন বৌদ্ধবিহার দেখেছিলেন, ঠিক একইভাবে বিভিন্ন হিন্দু মন্দিরও দেখতে পান। তবে ধীরে ধীরে পাল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। এই দুর্বলতার সুযোগ নিয়ে বিজয় সেন পালদের পরাজিত করে সূচনা করলেন সেন সাম্রাজ্যের। বিজয় সেন সেন সাম্রাজ্যের সূচনা করলেও মূলত তার ছেলে বল্লাল সেনই এই সেন সাম্রাজ্যকে বিস্তৃত এবং শক্তিশালী করেন। সেনরা ধারণা করা হয় যে দক্ষিণ ভারত থেকে তারা এসেছিলেন, তবে এ নিয়ে বিতর্ক থাকতেই পারে। নদিয়া হয় বল্লাল সেনের রাজ্যের রাজধানী। সেনরা যেহেতু পাল সাম্রাজ্য পরবর্তী গড়ে ওঠা সাম্রাজ্য, সেহেতু পালদের স্থাপনা এবং বিহারগুলো সেনদের দ্বারা ব্যবহৃত হতে থাকে। এর প্রমাণ হিসেবে আমরা পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারে প্রাপ্ত বিষ্ণুমূর্তি সহ অগণিত হিন্দু মূর্তির বিষয়টিকে তুলে ধরতে পারি। বল্লাল সেনের পর ক্ষমতায় আসেন তার পুত্র লক্ষণ সেন। লক্ষণ সেন যখন ক্ষমতায় আসেন তখন তিনি বেশ বৃদ্ধ। যদিও যৌবনে তার অনেক বীরত্বের প্রমাণ পাওয়া যায়, তবে লক্ষণ সেন এই অঞ্চলেই মুসলিম বীর বখতিয়ার খিলজির কাছে পরাজিত হয়ে বিক্রমপুরে চলে যান। সেন সাম্রাজ্য আনুমানিক 200 বছরের মতো টিকে ছিল। সেন শাসনের পর শুরু হয় বাংলায় মুসলিম শাসন। তবে কালের বিবর্তনে এসব পাল এবং সেন আমলের স্থাপনাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাদের ভেতরে কোনোটা মাটি খনন করে উদ্ধার করা হয়েছে, তবে অধিকাংশ স্থাপনাই এখনও অযত্ন অবহেলায় মাটি চাপা পড়ে আছে। অর্থের মূল্যে আমরা এগুলোর মূল্যায়ন কখনোই করতে পারবো না, কিন্তু ইতিহাসের মূল্যায়নে এগুলো অত্যন্ত মূল্যবান সম্পদ। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা ভালো, আমরা যে পাথর পূজা গ্রামের কথা উল্লেখ করলাম, ধারণা করা হয় এই পাথর পূজা গ্রামেরই আশপাশের কোনো একটা জায়গার নাম ছিল নদিয়া। এই নদিয়া নামক জায়গাতেই রাজা লক্ষণ সেন বখতিয়ার খিলজির কাছে পরাজিত হয়ে পরবর্তীতে বিক্রমপুরে চলে যান। পাথর পূজা গ্রামকে ঘিরে রয়েছে নানা রহস্য।
সেখানে প্রাপ্ত বিভিন্ন পাথর এবং পাথরের মূর্তিগুলোকে নিয়ে রয়েছে নানা রকমের জল্পনা কল্পনা। সেই জল্পনা কল্পনার আড়ালে যদি কোনো সত্য লুকায়িত থাকে, সেই সত্যকে উদ্ঘাটন করার জন্যই আমরা শুরু করেছি আমাদের যাত্রা। 13 ডিসেম্বর 2023 আমরা আমাদের ব্যাগ গুছিয়ে চলে আসলাম তামিম ভাইয়ের বাসায়, এবং সেখান থেকে আমাদের পুরো প্রস্তুতি নেওয়া শুরু। তবে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। বাবা, ভাষা নিয়ে আপনার বেশ ইন্টারেস্ট আছে দেখছি। হ্যাঁ, ভাষা সরি, কোনো প্রস্তুতি তো নেওয়া হয়নি, উল্টা আরও আমরা পুরো রাতটাই ফাজলামি করে কাটায় দিলাম। আমরা প্ল্যান করতেছি ইনশাল্লাহ কালকে বের হয়ে যাবে। কালকে মোস্ট প্রবাবলি 10টার সময় আমাদের বাস। হে গাইস, আমরা এখন রংপুর চলে আসছি। আর ওদিকে মমি ভাই তো ঘুমাই পড়লো। আমাদেরও ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেল। ফলশ্রুতিতে যা হলো, সকালবেলা আমাদের ঘুম ভাঙালেন বাসের ম্যানেজার। ঠিক বিকালের আগেই শেষ বিকেলে আমরা পৌঁছালাম চাঁপাইনবাবগঞ্জ। ওখান থেকে আমরা অটোরিকশা নিয়ে আমাদের চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত হোটেলে, এবং আমাদের এক্সপেকটেশনের চাইতেও বেশ সুন্দর একটা হোটেল ছিল। কোনো লোকও ছিল না, পুরো হোটেলটা যেন আমাদেরই ছিল। ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম সেখানকার বিখ্যাত হোটেল শাহজাহান হোটেলে। সকালে আমরা তাড়াতাড়ি উঠেই রওনা দিলাম রহনপুরের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে নেমেই নেওয়া লগে একটি রিক্সা, সেখান থেকে আমরা চলে গেলাম শান্তির মোড়। আমরা এখন রওনা দিলাম রহনপুরের উদ্দেশ্যে। প্রথমে আমরা একটা অটোরিকশা নিলাম, অটোরিকশা নিয়ে আমরা শান্তি মোড়ে যাচ্ছি। লেগুনা থেকে আমরা অর্ধেক রাস্তা যাওয়ার পর বুঝলাম আমরা আসলে উল্টা রাস্তায় চলে এসেছি। তাড়াতাড়ি লেগুনা থেকে নেমে আমরা সিএনজি ভাড়া করলাম। সিএনজি ভাড়া করে আমরা ডাইরেক্ট রওনা দিলাম রহনপুরের উদ্দেশ্যে। পথিমধ্যে সিএনজিওয়ালা সহ আমাদের সাথে যে আরেকজন প্যাসেঞ্জার ছিল, আমাদের বেশ কিছু সাবধানবাণী শোনালেন। তাদের সাবধানবাণীর মেইন উদ্দেশ্যই ছিল রহনপুর নিয়ে আমাদের সতর্ক করা। আমরা বেশ অবাক হয়ে শুনছিলাম, কেন এই রহনপুর নিয়ে এত আমাদেরকে সতর্কবাণী? রহনপুরের আমাদেরকে বলা হয়েছিল আমরা যেন খুব সতর্কতার সহিত তাদের সাথে কথা বলি, এমনকি আলো থাকতে থাকতেই আমরা যেন চলে আসি। আমরা এখন উপস্থিত সেই রহস্যজনক গ্রামে, যে গ্রামটির নাম হচ্ছে পাথরপূজা গ্রাম। এই গ্রামের মাটির নিচে হয়তোবা লুকিয়ে আছে বড় কোনো সাম্রাজ্য। যদিও স্থানীয় লোকজন এই বিষয়গুলো নিয়ে বেশ লোককাহিনী বানিয়েছে, সেই লোককাহিনীর আড়ালে হয়তোবা সত্যটা লুকিয়েও থাকতে পারে। সেই সত্য খোঁজার জন্য আমরা এখন উপস্থিত সেই রহস্যজনক গ্রাম পাথরপূজায়। তো রহনপুর গ্রামে ঢুকার প্রবেশপথেই আমাদের সাথে কথা হলো গ্রামের এক মধ্যবয়স্ক লোকের। আমরা যতটা না বিনয়ের সাথে কথা বলা শুরু করলাম যে আমরা এসেছি ঢাকা থেকে, আমরা এই জায়গাটা নিয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম বানাতে চাই, তিনি তার চেয়েও 10 গুণ বিনয় নিয়ে আমাদের কথার উত্তর দিলেন। এবং সাথে সাথে আমাদের ভুলটা ভেঙে গেল যে আমাদের সিএনজিওয়ালার কথা একদমই বিশ্বাস করা উচিত হয় নাই। পাথর সব আছে দেখতে, আর
একটু মাঠে খুঁড়লে পাথর বের হয়, দিঘি আছে, এসব দেখতে আসে, অনেক লোক আগে আসছে। এই যে সামনে এই সামনে? রাস্তা দিয়ে যে কিছু দূর যে ধরেন 500-700 ফিট যেই ওই জায়গাটা আছে। আমরা পাথর পূজা গ্রামের একজন মুরব্বীর সাথে কথা বলবো। শুরুতে আঙ্কেল জানতে চাচ্ছি যে এই পাথর পূজা গ্রামের নাম পাথর পূজা কেন? এখানে অলৌকিক পাথর আছে আগে থেকে, এই জন্য এই গার নাম পাথর পূজা। বহু পাথর এখনও আছে। এখন একটা এমন এক পাথর আছে যে পাথর কেউ স্পর্শ করতে পারে না খারাপ মনে, করলে তার অসুখ হতেই হবে। আচ্ছা, আমরা শুনলাম যে এইখানে নাকি আগে এর চাইতেও বেশি পাথর পাওয়া যেত, এখন না, নাকি অনেক আরো কম পাওয়া পাথর, যায়। বেশি পাথর ছিল। এমন একটা পাথর ছিল, সেই পাথরটা অদৃশ্য হয়ে গেছে। ও পাথরে আমরা যখন রাখাল ছিলাম খেলতাম, নিয়ে যা 200 ফিট উল্টে নিয়ে যা রেখে দিয়েছি, 200-250 ফিট। এসে দেখেন যেখানকার পাথর যেভাবে ওইভাবে ছিল। পাথরটা অদৃশ্য হয়ে গেছে, দেখা যায় না। আচ্ছা, এ পাথর রহস্য শোনেন। আমার নাম নাজির হোসেন। আমার নামে একটা কবিরাজ ছিল, ম্যাম। আমরা 2 কবিরাজ একদিন বসেছিলাম। আমিও কবিরাজ তখন করতাম না, এখন বসে ধ্যান করছিলাম ওখানে বসে, আর জেকে রাজগার করতাম না, থাকতাম। 3 দিন পর আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তো আমরা ওই রকম বুঝতে পারি, লাগছে যে কে যেন আমাদের পাশে আসলো। আমরা এটাই অনুভব করতে পেরেছি যে আমাদের এখানে কেউ আসলো। আমরা ওখানে সালাম দিলে উঠে চলে আসলো। এটা আমার জানা আছে, এটা করা আছে ওই পাথরের ওখানে। তো তাদের সাথেই আমরা চলে গেলাম গ্রামের সেই প্রথম জায়গাটা, যেখান থেকেই কিনা গ্রামের সকল মিথোলজির উৎস, সেই পাথর। এই পাথরটাতে কি এমন আছে? বলা হয়ে থাকে এই পাথরটা নাকি যেই তুলে নিয়ে যাচ্ছে সংগ্রহের জন্য, সেই কিনা 2 দিনের বেশি আর রাখতে পারছে না, কিংবা কেউ যদি এটা কোথাও ফেলেও দেয়, পাথরটা নাকি আবার হেঁটে হেঁটে আগের জায়গাতেই চলে আসে। আমরা গিয়ে দেখতে পেলাম সেখানে আশেপাশে খাবারের উচ্ছিষ্ট অংশ পড়ে আছে, এমনকি পাথরের উপর বেশ সাদা সাদা কিছু দাগ। তো আমরা জিজ্ঞেস করলাম এগুলো আসলে কি। তো স্থানীয় লোকদের কাছ থেকে আমরা জানতে পারলাম স্থানীয় লোকরা নাকি এখানে প্রায়শই মানত করে। তো সেটা ছিল দুধের দাগ। আশেপাশে মানুষজন সেখানে এসে খাবারের দিয়ে সেখানে মানত করে, এবং তার চেয়েও বড় মজার জিনিস, এই মানতগুলো নাকি তাদের পূরণও হচ্ছে। এরকম কোনো নজির নাই, তবে নিয়ে গেছিল কয়েকজন, আবার পাথরটা রেখে গেছে। আচ্ছা, হয়তো সে কোনো কিছু বুঝতে পারছে না, কিছু দেখেছে, কিছু বলতে পারলাম না, আমি বলতে পারবো না, সে জানি পাথরটা আবার গাড়িতে করে রেখে গেছে। পাথর বাড়ি আছে, ওই যে ওদিকে একটা পাথর বাড়ি আছে, আচ্ছা, ইট বাড়ি বলি আমরা। এই ভাই এদিক দিয়ে যাবো, এখানে ওখানে একটু খুললেই মানে অনেক বড় ছোট মিডিয়াম এই ধরনের পাথর পাই। এখন কি হয়েছে পাথরগুলোর? আল্লাহ জানে না, কোনো আবহাওয়ার কারণে কি মনে হচ্ছে আচ্ছা। আর আগের মতো দেখতে পাই না। তবে কিছু পাথর নিয়ে যায় সব মসজিদ করেছে, স্নান করে এখানে কাজ করে। আচ্ছা, হয়তো কোনো কিছু বুঝতে পারে, এখানে চুলা মারা সিমনি টিমনি যায়। ধরা তো যায় পাথর নাকি? হ্যাঁ, ধরা যায়। আমরা যদি দেখি এই পাথরের সারফেসটা একদম সমান। ইভেন আমরা যদি সাইড দেখি, এই সাইড এবং এই সাইড, 2 সাইডই হচ্ছে খুব সূক্ষ্মভাবে কাটা এবং সমতল। তো এটা কোনো প্রাকৃতিক পাথর না, যে এটা আসলে এই সারফেস দেখেই বোঝা যায়। কিন্তু এই পাথরটা আসলে কি হিসেবে ব্যবহৃত হতো সেটা গেস করা আসলে খুব একটা সহজ কাজ না। তো আমরা বেশ কিছু সময় নিয়ে পাথরটা পর্যবেক্ষণ করলাম। পাথরটা বেশ স্মুথ সারফেসের একটা পাথর, এবং স্থানীয় লোকদের ভাষ্যমতে পাথরটা নাকি বেশ অনেক দিন ধরে এখানে পড়ে আছে। তবে সেই কথার বরখেলাফ পেলাম আমরা সাথে সাথেই, কারণ একটা পাথর অনেক দিন ধরে কোনো একটা জায়গায় পড়ে থাকলে যেরকম পানির দাগ থাকে, যেরকম শ্যাওলার দাগ থাকে, সেরকম কোনো দাগই আমরা দেখতে পাইনি। আবার নিয়ে এনে ফের ওরাইতে
আর ওই যে ওদিকে আছে আর ইট বাড়ি জায়গা পাথর পাহাড় আছে, ও পাহাড়ে উঠতে গেলে বড় বড় পাথর পাওয়া যায়। আচ্ছা, ওইদিকে পাহাড় আছে না? ওই পাহাড় খুললেই হচ্ছে পাথর বের হয়। কোন দিকে পাহাড়টা? ওই যে বাঁশ বোনার যাওয়া যায় ওখানে? হ্যাঁ যাওয়া যায়। চলো পাহাড়টা। এরপর সেখান থেকে আমরা জানতে পারলাম সামনে নাকি বেশ বড় একটা পাহাড়ের মতো একটা জায়গা রয়েছে, সেখানে নাকি আরও এরকম পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা যখন সেই জায়গায় গেলাম দেখলাম সেটা আসলে কোনো পাহাড় না, সেটা জাস্ট উঁচু একটু অংশ, এমন না যে সেটা খুব বেশি উঁচু একটু অংশ। আমরা এখন যাচ্ছি পাহাড় বাড়িতে। স্থানীয় লোকজনরা তারা বলল যে সামনে একটা পাহাড়ের মতো জায়গা আছে এবং ওই জায়গাতে নাকি আরও অনেক পাথর পাওয়া যায়। এখন সেই পাথরগুলোর সন্ধানেই আমরা যাচ্ছি। স্থানীয় আমাদের এই ছোট ভাই বোনরা তারা আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। তো চলুন ওখানে যেয়ে দেখি আমরা নতুন কিছু পাই কিনা। আচ্ছা, আমাদের এই ছোট্ট বন্ধুরা আমাদেরকে এক জায়গায় নিয়ে এসেছে এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পাথরের টুকরা, বেশ ভারী পাথরের টুকরা। আর এইখানে যদি দেখি, এইখানে দেখতে পাচ্ছি একদম সমতল বিশিষ্ট একটা পাথর। এই পাথরটা সম্ভবত কেউ এর আগে উঠায়নি, এখানেই ছিল। আমি একটু যদি নেমে দেখাই। আর কোনো জায়গায় কি এরকম পাথর আছে? শুধু এইখানেই একটা? এখানেই একটা না? আচ্ছা, এই পাথর নিয়ে কি কোনো কাহিনী আছে? না, তলে একটা বলে নকশা আছে, কইছিল একবার উল্টাই ছিল, আরো লোক এসেছিল। উল্টাই ছিল না? উল্টানোর পরে কি পাইছিল তারা? কিসের বলে মুক্তি সবাই ছিল। এইটা একবার শুনলাম যে উল্টানোর চেষ্টা করছিল, তো উল্টিয়ে তারা কি পাইছিল? এমনি মানে মানুষের মুক্তি ছাপা ছিল, এগুলো মুক্তি বা ঘোড়া এলাই ছাপা ছিল পাথরের তলে। আচ্ছা, মানুষের মূর্তি এবং বিভিন্ন ঘোড়ার ছবি না? আচ্ছা, এখন ওই পাথরটা কোথায়? এটার নিচে? হ্যাঁ, এটার নিচে, এটাই আর ওই সাইডে আছে। আচ্ছা, এই পাথরটার অপর সাইডে। আচ্ছা, ওইটা কি উঠিয়ে কোনোভাবে দেখানোর কোনো ব্যবস্থা আছে? ব্যবস্থা মানে খুঁজতে হবে কোদাল দিয়ে, তো এটা উল্টা এখন যাবে না, মেলায় লোক মিলে এটা উল্টাই ছিল, মেলায় ভারী পাথর। আচ্ছা, পরে আবার এরকম করে রাখলো কেন? কেন জানি না, এটা ওরা তো রেখে চলে গিয়ে। আচ্ছা, কারা কারা আসছিল? অন্য কেউ ভিডিও বানাতে নাকি এমনিতেই? ভিডিও বানাইতে রাজশাহী থেকে লোক এসেছিল। তবে ঠিক এই সময়টাতেই আমাদের মাথায় একটা শঙ্কা জেগে উঠল। কি সেই শঙ্কা? কারা এসেছিল ঠিক এই জায়গাটাতে? হতে পারে তারা ব্ল্যাক মার্কেটের কোনো সেলার কিংবা পার্সোনাল কোনো অ্যান্টিক ডিলার। তখনই আমরা আস্তে আস্তে বুঝতে পারলাম আমাদের দেশের হাজার বছরের ঐতিহ্যগুলো কিভাবে আমাদের চোখের সামনে থেকেই নাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে সেই পাথর। এই পাথরটা উল্টালে নাকি আমরা বিভিন্ন নকশাযুক্ত ছবি পাবো। বলা হচ্ছে যে বিভিন্ন মানুষের ছবি, ঘোড়ার ছবি, আর কি কিছু দেখছো তুমি? না, এটাই খালি দেখছি। আচ্ছা, মানুষ, ঘোড়া, এইগুলার ছবি হচ্ছে নাকি খোদাই করে আঁকা। তো এই পাথরটা যদি আমরা পারতাম উল্টিয়ে দেখানোর জন্য তাহলে খুব ভালো হতো, তো এটা সম্ভবত এখন হচ্ছে না। এরপরে আমাদের সাথে যে বাচ্চা কাচ্চাগুলো ছিল তারা আমাদেরকে জানালো সামনের বাঁশঝাড়েই নাকি আরেকটা বড় পাথর আছে। তো আমরা চলে গেলাম সেই পাথরের কাছে, গিয়ে আমরা বেশ বড় একটা পাথরের সন্ধান পেলাম। এই হচ্ছে আরেকটা পাথর। স্থানীয় মানুষজন আমাদেরকে বলল যেটা এই পাথরটা একজন বাসায় নিয়ে যেয়ে মশলা বাটার কাজে ব্যবহার করত এবং মশলা বাটার কাজে ব্যবহার করতে যেয়ে নাকি তাদের বেশ কিছু সমস্যায় পড়তে হয়েছে, যে কারণে আবার এটা এখানেই রেখে গেছে। তবে যারা নিয়েছিল তারা নাকি এটা আর বেশি দিন ব্যবহার করতে পারেনি। বিশ্বাস করবেন না রাসেল ভাই, এই পাথরটার কারণে তাদের জীবনে বেশ কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিজের সম্মুখীন তাদের হতে হয়েছিল। শেষ পর্যন্ত তারা
থাক বাপু, যে পাথর যেখানেই আছে সেখানেই থাক, এই কথা চিন্তা করে আবার যেখানকার পাথর তারা সেখানেই রেখে এসেছে। এরপরে আমাদের ফোকাস চলে গেল আমাদের মেইন অ্যাট্রাকশনে। আমাদের মেইন অ্যাট্রাকশন আমাদের সোর্স অনুসারে ছিল একটা মূর্তির ভাঙা একটা অংশ। গ্রামের বাচ্চা কাচ্চাদের সেই মূর্তির কথা জিজ্ঞাসা করতেই তারা আমাদেরকে সানন্দের সাথে আমাদেরকে নিয়ে গেল সেই বাসাতে। আচ্ছা, এই বাড়িটা কোথায়, যে বাড়িতে হচ্ছে এই মূর্তিটা? গেলে দেখাবে তো নাকি? আমরা সেই বাড়িটাতে যাচ্ছি যে বাড়িতে আমরা শুনলাম যে একটা পাথরের মূর্তি আছে। যেই বাসাতে সেই মূর্তিটা ছিল সেই বাসার লোকজন কিন্তু আবার আমাদের দেখাতে রাজি হন। তবে আমাদের বেশ প্রবল আগ্রহের কারণে তারা শেষ পর্যন্ত মূর্তিটা নিয়ে এসেছিলেন। এই হচ্ছে সেই পাথর। কেমন পাথরটার উপরে একটা নকশা করা। এটার কি এতটুকু অংশই পাওয়া গেছে নাকি আরও পাওয়া গেছে? এতটুকুই পাওয়া গেছে না? আচ্ছা, একটু ধরে দেখাই আমি। যথেষ্ট ভারী একটা পাথর এবং দেখি মনে হচ্ছে যে এই পাথরটা আসলে একটা বড় পাথরের অংশ এবং পাথরের এইখানে একটা ডিজাইন করা আছে। তার মাথাটা এইখান থেকে একটু ভেঙে গেছে, যে কারণে আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে না। এছাড়াও এই দিকেও আমরা বেশ কিছু নকশা পাচ্ছি এবং এই পাথরটা আসলে পুরো পাথরটা যদি আমরা দেখতে পাইতাম তাহলে এটা মোটেও ছোট একটা পাথর হতো না, যথেষ্ট বড় একটা মূর্তি হতো হয়তোবা। তো যাই হোক, এই পাথরটা আমরা যদি একটু পেছনের সারফেসটাও দেখি তাহলে দেখব যে এরকম, এবং পাথরের পুরুত্বটাও যদি আমরা একটু খেয়াল করি তাহলে বড় জোর 3 আঙ্গুলের মতো এরকম হবে, 2.5 থেকে 3 ইঞ্চি এরকম হবে। তো ভাই, এই পাথর নিয়ে কি কোনো গল্প বা কোনো কিছু আছে আপনাদের মাঝে? গল্প বলতে আমাদের এখানে তো পাথরে অনেকজন মানসিদা করে, এখানে মানসিদা করে। তো অনেকের নাকি অনেক কিছু হয়, মানে রোগ বিপদ অনেক কিছু হয়, তখন নাকি এখানে করে, মানে মানসিদা করে। আচ্ছা, তো ওটা অনেক আগে হতো, এখন বর্তমানে আমরা আর ওটা অতটা বিশ্বাসী না। আচ্ছা, তো তারপরেও অনেকে করে মাঝে মাঝে, কিন্তু আমাদের এখানে পাথর অনেক আছে আমাদের গ্রামে। মানে ওইদিকে একটা ঢিপ আছে, এখন চাষাবাদ হয়, আগে চাষাবাদ হতো না। তো ওখানে আমরা মোটামুটি 3 ফিট 3.5 ফিট মতো গর্ত করলে আমরা পাথর পাইতাম, বড় বড় পাথর পাওয়া যেত। এক একটা পাথর এরকম সাইজের, মানে 2 হাত 2.5 হাত লম্বা। আচ্ছা, তাহলে আগে হচ্ছে পাথর পাওয়া যেত প্রচুর, এখন আর ওই রকম ভাবে পাথর পাওয়া যায় না? আগে অনেক পাথর সবাই তুলেছে। আমাদের গ্রামে এমন কোনো বাড়ি নাই যে বাড়িটাতে পাথর নাই, মানে প্রতিটা বাড়িতে 2টা 3টা 4টা করে পাথর আছে। হ্যাঁ, কিন্তু এখন বর্তমানে এখন পাথরের মানে অতটা নাই, মানে এখন ইটা হয়ে গেছে, সবাই ইটার বাড়ি করছে, যার জন্য পাথরের প্রচলনটা আর নাই। মানে ওই পাথর দিয়েই হচ্ছে বাড়ি বানাতো? হ্যাঁ, পাথর কাটে এই সামনে একটা রহনপুর এলাকায় একটা মসজিদ বানানো আছে আমাদের এখানে পাথর তুলে। আর আমাদের এখানে আমরা যে হাত মা ধুই বা মানে বাড়িতে ঢোকার পরে দরজার সামনে একটা করে পাথর রাখা থাকতো, ওখানে আমরা হাত পাটা ধুইতাম, ওখানে আমরা পা মুছতাম, মানে জুতো সেন্টার রাখতাম পাথরটার উপর, পাথরের উপর রেখে আমরা ভিতরে যেতাম, বাড়ির ভিতরে। এখন ওই পাথরগুলো কোথায়? এখন পাথরগুলো প্রতিটা বাড়িতেই প্রায় এখন আছে, তো চাপা পড়ে গেছে, মানে ঢেকে দিয়েছে সবাই, মানে আর পাথরের সেরকম একটা ব্যবহার নাই না। তো আমরা যদি এই পাথরটা দেখি, এই পাথরটা এটা হতে পারে পাল সাম্রাজ্যের একটা অংশ, আবার হতে পারে সেন সাম্রাজ্যেরও। তো স্পষ্ট করে এটা আসলে এখন বলা যাচ্ছে না, হয়তোবা আমরা এটা নিয়ে পরবর্তীতে রিসার্চ করে হয়তোবা জানতে পারবো যে এটা আসলে কোন সভ্যতার অংশ। যাদের বাসায় ছিল মূর্তিটা, তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম মূর্তিটা নিয়ে, এবং তাদের কাছ থেকে জানতে পারলাম তারা নাকি বেশ কষ্টের সাথে মূর্তিটা তাদের সাথে রেখেছেন, কেননা তা এখন পর্যন্ত বেশ অনেক লোকই এসেছে তাদের কাছ থেকে মূর্তিটা সংগ্রহ করার জন্য। এবং থ্যাংক গড যে তারা আসলে বুঝতে পেরেছিলেন যে এই মূর্তিটার ভ্যালুটা আসলে কত, এজন্যই তারা এখন পর্যন্ত মূর্তিটা হাতছাড়া করেন নাই। পাথরপূজা গ্রামে আমরা যে ভাঙা মূর্তির অংশটা পেলাম, মূর্তিটা দেখে তো আমরা রীতিমতো অবাক। আমরা চেষ্টা করছিলাম যে এই মূর্তিটা কোনোভাবে ঐতিহাসিকভাবে আমরা সংযুক্ত করতে পারি কি না। এই উদ্দেশ্যে আমরা সরাসরি চলে গেলাম পাহাড়পুরের সোমপুর বিহারে, এবং সেখানকার মিউজিয়ামে যেয়ে আমরা দেখতে পেলাম বিভিন্ন বিষ্ণু মূর্তি, এবং আশ্চর্যের বিষয় এই ভাঙা মূর্তির অংশটা হুবহু ওইসব বিষ্ণু মূর্তির সাথে মিলে যায়।
আমরা পরবর্তীতে রিসার্চ করে জানতে পারলাম, ইতিহাসবিদরা বলেছেন এই পাহাড়পুরের বৌদ্ধবিহার পালদের দ্বারা সৃষ্টি হলেও পরবর্তীতে এটা সেনদের দ্বারা শাসিত হয়েছে এবং যে বিষ্ণু মূর্তিগুলো আমরা দেখতে পাই সেগুলো মূলত সেনদের আমলের। সুতরাং নিশ্চিতভাবেই এটা বলা যায় যে পাথরপূজা গ্রামে আমরা যে ভাঙা মূর্তির অংশটা পেয়েছিলাম সেটা মূলত একটা বিষ্ণু মূর্তির অংশ এবং এটা সেন সাম্রাজ্যের এক বিষ্ণু মূর্তির ভাঙা অংশ। সুতরাং পাথরপূজা গ্রাম যে সেন সাম্রাজ্যেরই একটা অংশ সেটা বেশ জোরালোভাবে আমরা বলতে পারি। এরপরই পিচ্চি বাচ্চাগুলোর ভাষ্যমতে আমরা জানতে পারলাম সামনের একটা বাড়িতে নাকি বেশ কিছু পাথর এবং মূর্তির অংশ রয়েছে। আমাদের কৌতূহল আরও বেড়ে গেল এই কথা শুনে। আমরাও তাদের পিছে পিছে ছুটে গেলাম সেই বাড়িতে। অনুমতি নিয়ে আমরা যখন বাড়ির উঠানে প্রবেশ করলাম, বেশ হতবাক হয়ে আমাদের আশেপাশে তাকানো লাগলো। এমন কোনো কাজে নাই তারা পাথর এবং মূর্তির অংশগুলো ব্যবহার করছে না। ঠিক একইভাবে তারা শিলপাটা থেকে শুরু করে মূর্তি কিংবা পাথরের অংশগুলো তাদের ঘরে সিঁড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই পাথরগুলো যদি আমরা দেখি, এটা শুধু সমতলই না, এই দিক থেকে আবার কিছু কার্ভড ডিজাইন পাচ্ছি আমরা এই পাথরটা যদি দেখি স্পেশালি, তাহলে দেখব যে এই পাথরের এই সাইডটাতে বেশ কার্ভড করা ডিজাইন এবং তার নিচে একটা আলপনা আছে এবং এই পাথরের ডিজাইন থেকে মোটামুটিভাবে মনে হচ্ছে যে এটা আসলে বড় কোনো মূর্তির হয়তো বা বেসমেন্ট হিসেবে ছিল বা কোনো বড় কোনো মূর্তির সরাসরি অংশও হতে পারে। পিচ্চি বাচ্চাগুলো কিন্তু তখনও থেমে নেই, আমাদেরকে আবারও গাইড করলো সামনে একটা লেকে যাওয়ার জন্য। আমরা তাড়াহুড়ো করে লেকে গেলাম, জিজ্ঞেস করলাম কি আছে এখানে। তারা আমাদেরকে বলল পানি যখন শুকিয়ে যায় লেকে তখন নাকি রাজপ্রাসাদের মতো কোনো একটা অংশের বিশেষ কিছু অংশ নাকি দেখা যায়। তো দিঘিতে পাকা ঘাট আছে, বড় বড় 4-5টা ঘাট আছে বড় বড়। আচ্ছা, ওই ঘাটগুলো তো আমরা এখন যে দেখলাম না, এখন কি হলো? পানিটা ডুবে আছে, অথবা ওই ঘাটগুলো নিচে আছে ওটা কাদা তোলার পর বাইরে কত কালকার যে দিঘার কে যে ঘাট বানিয়েছে এটা জানা যায় না। আচ্ছা, তবে শুনতাম যে এখানে জিনের বাসা আসতো এই দিঘিতে বসে করে, এই দিঘিতে। আচ্ছা, ওই দিকে সম্ভবত একটা দিঘি আছে এবং ওই দিঘিতে পানি যখন শুকিয়ে যায় তখন নাকি অনেক পাথর পাওয়া যায় এবং পাথরে বিভিন্ন মূর্তি টুর্তিও পাওয়া যায়। তো এখন দিঘিটাতে পানি দিয়ে পূর্ণ বলে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না। তো আমরা একজনের বাড়িতে যাব এখন, সেই বাড়িতে নাকি একটা ভাঙা মূর্তি আছে। যেহেতু পুকুরে তখনও পানি ছিল, আমাদের দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি কি ছিল সেই প্রাসাদের অংশ। তবে আমরা আবার জানতে পারলাম সেখান থেকে নাকি একটা বিশেষ একটা মূর্তি উদ্ধার করা হয়েছে। সেই মূর্তিতে নাকি দেখা যাচ্ছিল বিশেষ কোনো দেবী হাতে কোনো সঙ্গীত যন্ত্র নিয়ে সঙ্গীত সাধনায় রপ্ত আছেন। আমরা জানতে চাইলাম কোথায় আছে সেই মূর্তি। সাথে সাথেই জানতে পারলাম সামনে একটা বাড়িতে নাকি মূর্তিটা এখন দেখা যায়। আমরা তাড়াহুড়ো করে ছুটে গেলাম সেই বাড়ির দিকে এবং পুরো গ্রামের ভিতর এখানেই আমরা সবচেয়ে বেশি আদর আপ্যায়ন পেলাম। গৃহকর্ত্রী আমাদেরকে বরণ করে নিলেন যেন আমরা তার ঢাকা থেকে ফেরত আসা তারই ছেলে মেয়ে। তিনি আমাদেরকে শুধু আদর আপ্যায়নই করেননি, তিনি আমাদেরকে রীতিমতো চা নাস্তা না খেয়ে উঠতেই দেননি। তার কাছে আমরা জানতে চাইলাম মূর্তিগুলোর সবিশেষ বর্ণনা এবং তখনই আমরা অবাক হয়ে দেখতে পারলাম তিনিও কিনা সেগুলো ব্যবহার করছেন সিঁড়ি হিসেবে। তার মাটির ঘরের যে সিঁড়ি, তার সিঁড়ি হিসেবে শোভা পাচ্ছে মূর্তির কিছুটা অংশ। তবে যে মূর্তিটার কথা শুনে আমরা গিয়েছিলাম স্পেসিফিক, সেই মূর্তিটারই ছোট একটু অংশ এখনও বেরিয়ে আছে, বড় একটি অংশই কিন্তু এখন মাটির ঘরের ভিতরে। বাংলার ইতিহাস আজ এখানে পড়ে আছে। ইতিহাস বলতে আমরা কি বুঝি? বইয়ের কয়েক পাতা এবং সেই কয়েক পাতায় বিভিন্ন সালযুক্ত কাহিনী। ইতিহাস বলতে মোটেই এরকম কিছু বোঝায় না। ইতিহাস হচ্ছে আমাদের পরিচয়, ইতিহাস বাঙালির পরিচয়। সেই বাঙালির পরিচয় এভাবেই আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই ইতিহাসকে রক্ষা করার জন্য আমাদের বিন্দুমাত্র চিন্তা নাই। পাশের বাড়ি থেকে এক বৃদ্ধ লোক এগিয়ে এসে জানতে চাইলেন আমরা কারা। আমরা আমাদের পরিচয় দেওয়ার পরই উনি বললেন তার বাসার ভিতরে নাকি এরকম বেশ অদ্ভুত একটা পাথর আছে, যাকে নাকি চাল দিলে চাল নাকি সিদ্ধ হয়ে আসে। আমরাও বেশ তড়িঘড়ি করে তার সাথে ভিতরে ঢুকলাম এবং দেখতে পেলাম সেই পাথরটা কিন্তু খুব স্পেশাল কোনো পাথর না,
কিন্তু যখন আমরা তার কাছে দেখতে চাইলাম যে আসলেই চাল দিলে সেটা কি ভাত হয়ে আসছে কিনা, তখনই আমরা দেখতে পারলাম তিনি তার হাতে সময়ের অভাব দেখিয়ে আমাদেরকে সেখান থেকে চলে যেতে বললেন। আমরাও তাকে ধন্যবাদ জানিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। সবাই বলল যে একটা সময় ছিল যখন নাকি আরও অনেক বেশি পাথর পাওয়া যেত এবং প্রতিটা ঘরে ঘরেই নাকি পাথর ছিল, তবে সেই পাথরগুলো এখন আস্তে আস্তে কমে এসেছে। তো এর কারণ হিসেবে কেউ কিছু অবশ্য বলতে পারলো না, তো আমরা ওই জন্য আপনাদেরকে এ বিষয়ে কোনো কিছু বলতে পারলাম না আপাতত। পাথরপূজা গ্রামের ঠিক কাছেই আরেকটা জায়গা আছে, যে জায়গাটাকে বলা হয় সার বুরুজ বা নওদা বুরুজ। নিঃসন্দেহে বলা যায় যে এই দুইটা জায়গার মধ্যে ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। শুধু তাই না, এই নওদা বুরুজে প্রাপ্ত বিভিন্ন উপাদান আমরা এই পাথরপূজা গ্রামের বিভিন্ন উপাদানের সাথে অনেক মিল পাই। তাই আমরা পাথরপূজা থেকে সরাসরি চলে গেলাম নওদা বুরুজে। জানা যায় মধ্যযুগীয় বাংলা সেন রাজবংশের চতুর্থ রাজা রাজা লক্ষণ সেনের আমলে রহনপুর বাণিজ্য নগরী হিসেবে জনপ্রিয়তা লাভ করে। সে কারণে রহনপুরই তিনি গড়ে তোলেন সুরম্য অট্টালিকা। সারবুরুজ নামে খ্যাত এই বিলীন অট্টালিকার নাম আসলে ছিল শাহ বুরুজ। শাহ শব্দের অর্থ বাদশাহ আর বুরুজ শব্দের অর্থ অট্টালিকা বা বালাখানা। এটি পরবর্তী সময়ে লোকমুখে সারবুরুজ নামে খ্যাতি লাভ করে। বাংলা বিজয়ী বীর ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি এই পথেই বাংলায় আগমন করেন। ইতিহাসে পরিচিত নদিয়া অঞ্চলটিও এই স্থাপনাগুলোর কাছাকাছিই অবস্থিত, যা পরে নওদা নামে পরিচিতি লাভ করে। বখতিয়ার খিলজির আগমনের সংবাদে ভীত সন্ত্রস্ত হয়ে রাজা লক্ষণ সেন এই স্থান থেকে নদীপথে পলায়ন করেন। উঁচা, অনেক উঁচা উঁচা ছিল। আরো উঁচা ছিল? হ্যাঁ, ভারত দেখা যাচ্ছিল এখান থেকে। এখান থেকে ভারত দেখা যেত না? হ্যাঁ, ওখান এর চেয়ে কয় গুণ বড় ছিল উঁচু? ধরলেন আরো নিম্ন ধরলো 1-1.5 মানুষ উপরে। ট্রাক ভরে ভরে হচ্ছে ইট নিয়ে গেছে না? এখনো কি নেয়? এখন ব্যাগে এই যে ইট গেল ধরলেন পানি হয়েছে, নেমে গেছে, মানুষ কুড়িয়ে নিচ্ছে। এত ব্যাপার। শুধু ইটই পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না? না, ওর ভিতরে কিছু আছে নাকি আল্লাহ জানে। তার জানা সম্ভব। কেউ তো ই করে না, এটা তখন গোছালেই আছে। সরকারি এমনি ওই আগে যোগানদার আসতো, দেখাশোনা করতো। কি দিন থেকে 2 বছর থেকে মোটি আদতি হয়ে আসে না, তখন আরো বেশি। এটার বিস্তৃতি কি শুধু এতটুকুই নাকি আরো ওইদিক ওইদিক আছে? খাসের মাটি মেলায় আছে আপনার, ওইলেও খাস আসলে। ওইলে এর ধরুন আছে। ও মানে সরকারি জমি এগুলো সব? হ্যাঁ, এটা একটা কয় যে আপনার রানীমহল আর জাদুমহল এলে কোন তবে হিন্দুর্গি হিসাবে মনে হয় এই আসল নাকি এলে, মানে হিন্দুদের কোনো ইচ্ছা। হ্যাঁ, দুটা কিন্তু পলট আছে, রানীমহল আর জাদুমহল। এটা আপনি এইরকম কবে থেকে দেখতেছেন? আমি এখন ধরেন নিম্ন ধরলেন এই এখানে আছে আমার নিম্ন 50 বছর থেকে এরকমই দেখছি। 50 বছর ধরে এরকম? এর আগে তো ধরলেন যারা বুড়া হয়ে গেছে তারা তো কইতে পারে না, কিছু বুড়া মরে গেল তারা তো কইতে পারে না, বলতেই পারে না, না কিছু বলতে পারে না। অসাধারণ জায়গা। আমি নিজেও আসলে এরকম এক্সপেক্ট করি নাই। আমি ভাবছিলাম যে ছোট একটা পাহাড় হবে, পাহাড়ের আশেপাশে কিছু থাকবে, কিন্তু পুরোটা আসলে পাহাড় না, এটা ছোট ছোট ইটের গাঁথুনি দিয়ে উঁচু একটা ঐতিহাসিক কোনো একটা স্ট্রাকচার হয়তো বা হবে। আরে সেই লাগতেছে। চল্লিশ 45 বছর থেকে এরকমই দেখছি। 40-45 বছর থেকে এরকমই না? এর চাইতে নাকি আমরা শুনলাম যে আরো উঁচু ছিল নাকি? আরো উঁচু ছিল, সব ইয়ে খোয়া টোয়া ভাঙছে, অনেক উঁচু ছিল না? আরো উঁচু ছিল, নিচ থেকে এভাবে দেখতে। ইট ভাঙছে, ই করছে, সব কথা বুঝতে পারছে। আমরা স্থানীয় ঠেকারে আপনার এই সাইডে বাড়ি ছিল, এখানে সব পুরোটাই তো ইট। হ্যাঁ, ইট সলিং গোছা আছে, দেখতে। আর ওই সব মাটিতেও যদি খোরাখুরি করে বাড়ি টাড়ি বানানোর সময় ইট পাওয়া যায় না? অনেক
সব জায়গায় ইট না? সব জায়গায় মানে আশপাশে যত বাড়ি টাড়ি আছে সব জায়গায় হচ্ছে ইট এলাকার দেখি। পুরাটাই। ওই ধান খেতেও কি ইট পাওয়া যায়? হ্যাঁ, ধান খেতে পারে। মানে ধান ক্ষেত কোন পর্যন্ত ইট পাওয়া যায়? একদম ওগুলো এই সাইডে ধান খেতে পাওয়া যায়, আপনার এই সাইডে বেশি আছে। এই সাইডে ধান খেতে ইট বেশি আছে, এই টাইল চ্যাপটা চ্যাপটা ইট বেশি আছে। ছোট ছোট চ্যাপটা চ্যাপটা ইট না? জি, এরকম এরকম ফালি, এই যে দেখতে পাচ্ছেন ওসব। আচ্ছা, এটা এই যে এরকম কমে গেছে কিভাবে, ছোট হয়ে গেছে কিভাবে? ছোট হয়ে গেছে, ধরেন যে বর্ষাতে মাটি নামছে না, পানি বৃষ্টি হচ্ছে, নেমে গেছে, বেড়ে গেছে সব। যে ইট ভাঙছে, খোয়া ভাঙছে সব। আচ্ছা, আমার বাপেরা তো বলতে পারে না, এরকমই দেখে গেছে আমার বাপেরা। আচ্ছা। তো ওই যে মাটি খোঁড়াখুড়ি করে যখন হচ্ছে ইট টিট পায়, এগুলো কি করে ফেলাই দেয় সব? ও, খোয়া ভাঙা ভাঙা বিক্রি করে? ও আচ্ছা। কেউ গুরুত্ব দেয় না, যার মনে যেটা লাগছে সেটা করছে, কেউ গুরুত্ব দেয় না। মানে এইখানে যে মানুষের যে বসতি যে আসছে, প্রথম যারা আসছে তারাও কি কিছু বলতে পারে না? জি না, আমার বাপেরা তো পারেনি। আপনাদের বাপের তার আগের না, আপনারা যে ধরেন যে আমার দাদুরা তো ওপার ভারতের বাসিন্দা। ভারতের বাসিন্দা আপনারা? আচ্ছা। আচ্ছা, ভারতেও কি এরকম জিনিস আছে? বলতে পারবো না, আমার জন্মস্থানে এটি। এখানে আপনাদের? হ্যাঁ, আমার বাপ চাচার জন্মস্থান ওপারে ভারতে। ও, মানে ভারত তো এখানে আসছে, তার মানে এখানে আর কোনো বসতি ছিল না? না, আগে বছর ছিল না। জঙ্গলে আপনার গাছ গাছালি আবি যাবি লেগে। ও, জঙ্গল টঙ্গল টাইপের ছিল না? হ্যাঁ, জঙ্গল ছিল। ধরেন যে শুনছি যে এই জিনিসটা মেরামত করবো, কবে লাইফে গেল, কেটে গেল, কোনো গুরুত্ব দেয় না। বুঝছেন, কেউ গুরুত্ব দেয় না। না তো জিনিসটা মেরামত করলে শুক্রবার, আজকের বারে অনুষ্ঠান, যত সরকারি ছুটি হয় না, বিভিন্ন জায়গায় মাইক্রোলে আসে। কোনো মূর্তি টুর্তি পাওয়া গেছে? ও, পাইছিল? এত ইট পরে পুলিশ এসে নিয়ে গেছে? জানছে কিভাবে পুলিশ? জানেন না, খারাপ দেখালছে, বিক্রি করতে হয়েছে, 15 দিন থামতে হয়েছে, 15 দিন বাড়িতে থানগা, বউ বেটি মুখনে অমুক করতে করতে তার পুলিশ জানেন যে পুলিশ এসে বলছে এটা কি স্বর্ণের ছিল? কিসের মূর্তি ছিল? মূর্তিটা এতটা তো ওই এভাবে ঢোল না কলসি জানে কাকে করেছিল। মহিলা? আচ্ছা, বুঝতে পারছি। আমরা স্থানীয় লোকজনদের সাথে কথা বলে খুব বেশি ইনফরমেশন জানতে পারলাম না, তবে তারা যেটা আমাদেরকে ইনফর্ম করলো যে তাদের অধিকাংশই হচ্ছে ইন্ডিয়ার সাইডে ছিল এবং তারা এখানে এসে জনবসতি গড়ে তুলেছে। তবে এখানে আসার আগে এই পুরো এলাকাটাই হচ্ছে মোটামুটি জঙ্গলের মতো ছিল। তো তারা আমাদেরকে যেটা বললো যে তারা যখন জঙ্গল সাফ করে এখানে বসবাস করা শুরু করলো, তখন নাকি মাটি খুঁড়লেই বিভিন্ন ইট পাওয়া যেত। ইভেন এখনও নাকি হচ্ছে আমরা যদি একটু ফসলের মাঠে, এই যে বিস্তৃত ফসলের মাঠ, পুরো মাঠে নাকি এখনও যদি মাটি খোঁড়া হয় তাহলে নাকি বিভিন্ন ইট পাওয়া যায়। আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি যে পুরো এলাকাটাই আসলে একটা সভ্যতার অংশ হওয়ার একটা বড় সম্ভাবনা আছে। এবং তারা আমাদেরকে আরও ইনফরমেশন দিল যে এখানকার যত বাড়ি বানানো হয় মোটামুটি সব বাড়িতে নাকি এই ইটগুলোই ব্যবহার করা হয়। আরও দুর্ভাগ্যজনক হচ্ছে এই ইটগুলো নাকি ভেঙে ইটের খোয়া নাকি বিক্রি করা হয়। চিন্তা করেন, একটা ঐতিহাসিক এলাকা, একটা ঐতিহাসিক স্থাপনা, সেইখানকার ইট নিয়ে ইট ভেঙে তারপরে সেই খোয়াগুলো বিক্রি করা হয় এবং সেই ইট দিয়ে আমরা বাড়ি বানাচ্ছি। ইতিহাস আজ আমাদের কোথায় নিয়ে ঠেকিয়েছে? আমরা আমাদের ইতিহাসকে শুধু ভুলেই যাই নাই, আমরা আমাদের ইতিহাসকে নিজ হাতে গলা টিপে হত্যা করছি। আমাদের এই ইতিহাসকে রক্ষা করতে হলে আমাদের এখনই কোনো না কোনো হস্তক্ষেপ গ্রহণ করতে হবে, তা না হলে এই ইতিহাসকে আমরা হারিয়ে ফেলব। ইভেন আমাদেরকে স্থানীয় লোকজন বলল যে কিছুদিন আগে নাকি এখানে মাটি খোঁড়াখুড়ি করার পরে একটা স্বর্ণের ছোট একটা, মোটামুটি এই রকম হবে, স্বর্ণের একটা মূর্তি পাওয়া গেছে এবং সেই মূর্তিটা ছিল একজন মহিলা, তার কাঁখে একটা কলসি।
এই মূর্তিটা, সে হচ্ছে যখন স্বর্ণকারের কাছে বিক্রি করতে গেল, স্বর্ণকার নাকি তাকে বলল যে আপনি বাসায় কিছুদিন রাখেন, 10-15 দিন, তারপরে আমরা আপনাকে জানাচ্ছি। কিন্তু তার কিছুদিন পরেই পুলিশ এসে তার বাসা থেকেই সেই মূর্তিটা নিয়ে যায়। তো বোঝাই যাচ্ছে যে এইটা যে আসলে একটা ঐতিহাসিক স্থাপনা, সেটা নিয়ে আসলে বিন্দুমাত্র সন্দেহ নাই। শুধু আমাদের এখন হচ্ছে এই বিষয়টাকে সংরক্ষণ করতে হবে, তা না হলে এই ইতিহাসকে আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলব। যেভাবে আস্তে আস্তে করে মানুষ ইট নিয়ে যাচ্ছে, তাতে একটা সময় এখানে কিছুই থাকবে না। আমরা যদি আমাদের ইতিহাসকে রক্ষা করতে চাই, আমাদের জাতিসত্তাকে রক্ষা করতে চাই, আমরা যদি দেশপ্রেমী হই, তাহলে অবশ্যই এই ইতিহাসকে সংরক্ষণ করতে হবেই হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি একদম স্তরে স্তরে হচ্ছে ইট সাজানো। এখানে যে পরিমাণ ইট আছে এটাই আসলে অনেক বিশাল পরিমাণ, কিন্তু এর চাইতেও নাকি আরও বেশি ইট ছিল, সেগুলো মানুষ আস্তে আস্তে নিয়ে গেছে। এবং ইটের যদি আমরা পুরুত্বগুলো যদি দেখি, ইটের যে হচ্ছে পুরুত্ব বা এদের আকৃতি, এটা আসলে মোটেই নতুন ইট না। মানে এই ইটগুলো আসলে অনেক আগের ইট, শত শত বছর আগের ইট, যখন ইটগুলো তুলনামূলকভাবে বর্তমান ইটের চাইতে একটু ছোট হতো। তো নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে এটা আসলে শত শত বছর আগের কোনো স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারের ইটগুলো আমরা দেখতে পাচ্ছি বেশ ছোট ছোট, এবং এখানে কোনো সিমেন্ট বা বালুর ব্যবহার আমরা পাচ্ছি না, যেটা আসলে পুরাতন স্ট্রাকচারগুলোর একটা অন্যতম বৈশিষ্ট্য আমরা বলতে পারি। আমি প্রথমে ভেবেছিলাম যে এটা পাহাড় টাইপের কোনো একটা কিছু হবে, কিন্তু আমরা যখন এখানে আসলাম দেখলাম আশেপাশে কোনো পাহাড় নেই, এবং পাহাড় থাকার কোনো সম্ভাবনাও নেই। এবং পুরো এই যে পাহাড় যেটাকে বলা হয়, সেটা আসলে কোনো পাহাড় না। যে কেউ আসলেই বুঝবে যে এখানে যেভাবে থরে থরে ইট সাজানো আছে, তাতে এটা কখনো পাহাড় হবে না। এটা নিশ্চিতভাবে বলা যায় যে এটা কোনো বড় কোনো ঐতিহাসিক স্থাপনা ছিল, সেটারই কোনো ধ্বংসাবশেষ। আমরা স্থানীয় মানুষজনদের সাথে কথা বলে আমরা জানলাম যে এই উঁচু জায়গাটা নাকি প্রায় আরও দ্বিগুণ উঁচু ছিল, এবং মানুষ নাকি ট্রাকে ভরে ভরে ইট নিয়ে চলে গেছে। চিন্তা করুন, একটা ঐতিহাসিক স্থাপনা যেটা আসলে পুরো আমাদের বাংলার ইতিহাসকে ঘুরিয়ে দিতে পারে, সেই জায়গাটা থেকে মানুষ হচ্ছে ট্রাকে ভরে ভরে ইট নিয়ে গেছে। আমরা জাতি হিসেবে কতটা হতভাগা। তবে এই স্ট্রাকচারের সামনে একটা ছোট সাইনবোর্ড দেখতে পাই, এবং সেই সাইনবোর্ডে জাস্ট এতটুকুই লেখা যে এই স্ট্রাকচারে কোনো ক্ষতি সাধন করা যাবে না, এবং এখান থেকে কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না। ব্যাস এতটুকুই শেষ। আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর তারা হচ্ছে জাস্ট একটা খুঁটি গেড়ে চলে গেছে, এবং এই খুঁটি বাবাদের কাজ এখানেই শেষ হয়ে গেছে। পাথরপূজা গ্রামে এত এত ঐতিহাসিক নিদর্শন থাকা সত্ত্বেও পাথরপূজা গ্রাম একদম অযত্ন অবহেলায় পড়ে আছে। এবং আমরা স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানতে পারলাম যে আগে নাকি এর চাইতেও অনেক বেশি পাথরের মূর্তি এবং পাথরের বিভিন্ন ভগ্নাংশ পাওয়া যেত, যেগুলো কালের বিবর্তনে আস্তে আস্তে কমে যাচ্ছে। আসলে তো কমে যাচ্ছে না, এই মূর্তিগুলো হয়তো বা কেউ চুরি করে নিয়ে যাচ্ছে। আমাদের ইতিহাস আমাদের চোখের সামনে দিয়ে চুরি হয়ে যাচ্ছে, এবং আমরা কোনো ব্যবস্থা নিচ্ছি না। আমরা যদি সত্যিকার অর্থে দেশপ্রেমী হই, তাহলে এই ইতিহাসকে রক্ষা করার দায়িত্ব আমাদের।